সবাইকে আমন্ত্রণ বিএসবি ক্যামব্রিয়ান বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজও আমরা যথারীতি কথা বলবো বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। চলছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব। আজ একমাত্র ম্যাচে মুখোমুখি এখন দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ব্যাট করছে আয়ারল্যান্ডের বিপক্ষে, ঝড় তুলছে আইরিশ বোলারদের বিপক্ষে। আর আমাদের সঙ্গে এসব বিষয় নিয়েই কথা বলতে এবং বাংলাদেশের প্রসঙ্গ, কালকের ম্যাচ, সব বিষয় নিয়ে কথা বলতে হাজির হয়েছেন অভিনেতা হাসান মাসুদ। তবে অভিনেতার বাইরেও তার একটা পরিচয় ছিল, ক্রীড়া সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। হাসান মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছেন ক্রীড়া সংগঠক, ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। জামিল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে। ফোন করুন 0281703005 এই নম্বরে। আমরা শুরুতে একটু আজকের ম্যাচ নিয়ে কথা বলতে চাই, যে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড মুখোমুখি। আমরা বলছিলাম যে আয়ারল্যান্ডের বিপক্ষে ঝড় তুলছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। এই ঝড়টা আসলে নিয়মিতই হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার জন্য এবারের ওয়ার্ল্ড কাপে। হাসান মাসুদ, কেমন উপভোগ করছে দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স? আমি খুব ভালো উপভোগ করছি, বিশেষ করে মানে তাদের ভারতের কাছে তারা হারার পর থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে এবার ওদের চোকিংটা একটু আর্লি হয়ে গেছে। মানে ওরা একটা ম্যাচ চোখ করবে, কারণ ওয়ার্ল্ড কাপে তো একটা ম্যাচে চোখ করে বাদ পড়ে যায় ওরা। তো ওরা কেন জানি চোখটা আগে ওই ভারতের সাথে হেরে ওই স্টেজটা এবার পার হয়ে গেছে। এখন যদি লাক ভালো থাকে, দে মাইট গো টু দ্য ফাইনাল অলসো। মানে আমার কাছে খুবই ইমপ্রেসিভ একটা টিম, যেভাবে তারা 30 ওভারের স্কোরকে ডাবল করছে যেই কনভার্সন রেটে, সেটা অসাধারণ। আপনি দেখেন এখন এডি ভিলিয়ার সেঞ্চুরিও করে ফেলতে পারে, 11 ওভার বাকি আছে দেখলাম একটু আগে, সেঞ্চুরিও হয়ে যেতে পারে এবং তারা 400 করে ফেলতে পারে যে কোনো ভাবে। জামিল ভাইয়ের কি মনে হচ্ছে যে আসলে 400 তো হতেই পারে, আবার নাও হতে পারে, কিন্তু যে ভাবে শুরু করেছে সাউথ আফ্রিকা, বিশেষ করে আয়ারল্যান্ডের বিপক্ষে, আয়ারল্যান্ড এবারের ওয়ার্ল্ড কাপে অন্যতম আলোচিত দলের একটি, তাদের বিপক্ষে আসলে দুর্দান্ত ব্যাটিং করেছেন হাশিম আমলা, ডুপ্লেসিস এবং এখন করছেন ডিভিলিয়ার্স। খুবই সত্য কথা। সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সঙ্গে হারের পর থেকে যেভাবে তারা খেলছে, তাতে আসলে মানে চোখ ধাঁধানো ক্রিকেটই আমি বলবো, চোখ ধাঁধানো ক্রিকেট খেলছে। আজকেও দুইজনই সেঞ্চুরি করেছে, এক উইকেটে 200 সামথিং রান, 260-এর মতো রান করেছে। মাত্রই ডিভিলিয়ার্সকে আমরা নামতে দেখলাম, এই অনুষ্ঠান শুরুর আগেই আমরা দেখলাম যে 5 বলেই সে অলরেডি 14 রান করেছে। ডিভিলিয়ার্সকে আসলে সবাই পরিকল্পনা করছে কিভাবে আটকাবে, বাট সে যেভাবে ইম্প্রোভাইজ শট খেলছে, কিভাবে যে তাকে আটকাবে কেউ আসলে বুঝতে পারছে না। কোথায় বল ফেললে সে কোথায় মারবে, এইটা আসলে ডিভিলিয়ার্সের এইবারের যে পারফরমেন্সটা, তাতে করে আসলে কেউই সুনির্দিষ্ট করে বলতে পারছে না কোন বলটা দিলে সে পরাভূত হবে বা কোন বলটা করলে তাকে উইকেটে আটকিয়ে রাখা যাবে। এই জিনিসটাই আসলে সবাইকে এলোমেলো করে দিচ্ছে। এবং আয়ারল্যান্ডের ক্ষেত্রেও আমরা দেখলাম যে ওরা প্রথম দিকে যতটা না ভাবছে, হাশিম আমলা, ডুপ্লেসিস, ওরা একজনকে নিয়েই ব্যতিব্যস্ত। এবং গতকালকে তাদের টিম মিটিংয়ে আমি একটা পত্রিকায় পড়লাম যে তাদের মূল আলোচনার বিষয় ছিল কিভাবে ডিভিলিয়ার্সকে তারা আটকাতে পারে। সুতরাং সব মিলিয়ে আমি মনে করি যে সাউথ আফ্রিকা দুর্দান্ত খেলছে, এবং এইভাবে যদি তারা খেলতে থাকে এবং ওই যে সবসময়কার যে চোকিং এর একটা ব্যাপার, সেটা যেটা হাসান বলল যে এবার বোধহয় একটু আগেই করে ফেলছে ইন্ডিয়ার সাথে, সেটা যদি তাদের না হয় তাহলে সাউথ আফ্রিকাকে আটকানো খুব মুশকিল। ডিভিলিয়ার্স সম্পর্কে আমরা কথা বলছিলাম, জামিল ভাই বলছেন ডিভিলিয়ার্স আসলে কি এটা ফর্মের কারণে আসলে তার ব্যাটে বল এভাবে লাগছে, নাকি এটা আসলে এটা একটু এক্সট্রা কিছু? এটা অভিজ্ঞতার ফল। এটা আমি বলবো সম্পূর্ণ তার বয়স, মেধা, একটা সব মিলিয়ে একটা পূর্ণতা এসে এখন উনি বুঝতে পারেন যে কোন শটটা কিভাবে খেলতে হবে, কারণ তার সবগুলো শট কিন্তু ইম্প্রোভাইজ শট। ক্রিকেটিং শট কিন্তু উনি খুব কম খেলেন। অফ স্ট্যাম্পের বাইরের বল তিনি আরও পেছনে গিয়ে তারপরে সেটাকে লেফট হ্যান্ড হয়ে রিভার্স সুইপ করে উনি স্কুপ করেন। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এটা তো মানে কোনো ক্রিকেট বইতে নাই, এটা শুধুমাত্র অভিজ্ঞতা দিয়েই সম্ভব একটা ব্যাটসম্যানের পক্ষে করা। অনেক দিন ধরে ক্রিকেট খেলতে 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 এই জিনিসটা তার ভিতরে চলে আসছে, যে জিনিসটা অন্য কেউ হয়তো ওইভাবে চর্চা করেন নাই, উনি করেছেন। বর্তমানে ওয়ানডে ক্রিকেটের চাহিদার কারণেই এই জিনিসগুলো, এবং সেটার ফলও পাচ্ছে তার দল এবং তিনি ফলো পাচ্ছে। এবং একটু আগে জামিল যে কথাটা বলছিল যে তাকে কিভাবে আউট করা যায়, আমার তো মনে হয় একমাত্র রান আউটের বল করা ছাড়া তাকে আর কোনোভাবে আউট করা সম্ভব না। এবং বোলার আবার রান আউটের বল করতে পারে না। রেজওয়ান, একটা জিনিস কি, ও কিন্তু প্রকৃতিগতভাবেই কিন্তু একটা জিনিয়াস। ওর কিন্তু শুধু ক্রিকেট না, ওর আমি একটা হিস্ট্রি পড়লাম, ও আন্ডার মানে জুনিয়র 6 বার স্প্রিন্টে সে চ্যাম্পিয়ন হয়েছে, জুনিয়র অ্যাথলেটিক্সে। সে রাগবি দলের খেলোয়াড় ছিল, সে ডেভিস কাপে সাউথ আফ্রিকার পক্ষে খেলেছে, সে সুইমিংয়ে চ্যাম্পিয়ন ছিল স্কুল লেভেলে। সুতরাং
এবং সায়েন্সও সে পুরস্কার পেয়েছে ম্যান্ডেলার কাছ থেকে সায়েন্স প্রজেক্টের জন্য। অদ্ভুত, মানে একটা অসাধারণ একটা ব্যক্তি, মানে কিন্তু সব মিলে সব মিলে তাকে আসলে একটা জিনিয়াস আমি বলবো, যে একটা ন্যাচারাল জিনিয়াস। ওকে আসলে মানে আটকাতে হলে আমাদের নতুন করে ভাবতে হবে যে আসলে কিভাবে তাকে আটকানো যায়। এবং ওই যে এটা হাসান বলল যে রান আউটই বোধহয় একমাত্র মাধ্যম হতে পারে তাকে আউট করা। এবং সেদিনও কিন্তু আগের ম্যাচে দুবার রান আউট হতে হতে বেঁচে বেঁচে গিয়েছিলেন এবং সময় আসলে বলে দিবে যে আজকে তিনি কি করেন। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিব। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জামিল ভাইয়ের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আর একটা ছোট্ট কথা। আমি দুইটা কথা রাখতে চাই আপনাদের মাধ্যমে। কথাটা হলো যে আমার এবার বিশ্বকাপ তো সবগুলো পিজি আমার মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে ব্যাটিং সহ হয়। তো মানে সব দেশের ব্যাটসম্যানরাই খুব ভালো ভালো রান খেলতে করতেছে। তারপরে আমরা দেখলাম শ্রীলঙ্কা অথবা অন্য ব্যাটসম্যান যারা সাউথ আফ্রিকা আজকে খেলা হচ্ছে, তারা একটা মানে তাদের একটা ক্যাচ যখন ড্রপ করে ফেলে কোনো দেশ, তখন দেখা গেছে কি তারা অনেক বড় বড় ইনিংস খেলতেছে। হ্যাঁ, সাঙ্গাকারা বলেন, তারিমান বলেন, সবাই খুব লম্বা লম্বা ইনিংস খেলতেছে। একটা ক্যাচ ড্রপ হলেই তারা ভালো ইনিংস খেলতেছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা একটা ক্যাচ তাদের ড্রপ হলেও, যেমন এনামুল, আমরা শ্রীলঙ্কার সাথে দেখেছি তার 2-3টা ক্যাচ ড্রপ হয়েছে, কিন্তু সে তেমন করে ইনিংস খেলতে পারে নাই। তারপর আমরা ব্যাটসম্যানরা এটা পারতেছে না। আরেকটা জিনিস, কেন এটা জামিল ভাই একটু বলবেন। আরেকটা জিনিস বলতে চাই, এটা হলো যে আমরা যখন কোচ নিয়োগ দিলাম বাংলাদেশের জাতীয় দলে, তখন আমরা কিন্তু আমাদের হাতে কিন্তু অপশন ছিল যে হোয়াইটমোর মতো একজন অভিজ্ঞ কোচ, এত একজন ভালো কোচ ছিল আমাদের হাতে, তাকে কিন্তু আমরা কোনো প্রস্তাবই দিই নাই। তাকে প্রস্তাব না দিয়ে আমরা কাকে আনলাম? হাতুড়ি সিংকে আনলাম। এটা কি আমরা মানে কাজটা কি ঠিক হলো কিনা একটু বলবেন? হাতুড়ি সিং ভালো নাকি হোয়াইটমোর কোচ হিসাবে ভালো, এটা একটু আচ্ছা, বলবেন। ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনার দুটি প্রসঙ্গই আমরা নিশ্চয়ই আলোচনা করব। ক্যাচ ড্রপ নিয়ে আমরা কথা বলতে চাই যে আসলে আজকেও কিন্তু হাশিম আমলা ক্যাচ শুরুতেই ড্রপ করেছে আয়ারল্যান্ডের ফিল্ডাররা এবং তারপরে কিন্তু তার পরিণতি সেঞ্চুরি। এটা হাসান হোসেন একমত কিনা যে আসলে বড় ব্যাটসম্যানরা আসলে সুযোগ একবারই দেন সেক্ষেত্রে, এবং সেই সুযোগটা তারা কাজে লাগান পবে। এক্স্যাক্টলি। আমরা ক্রিস গেইলের কাছ থেকে কি দেখেছি, ক্রিস গেইল ডাকে জিরোতে আউট হয়ে যেতে পারতো, কিন্তু সেকেন্ড বলে স্লিপে যদি ক্যাচটা তার ড্রপ না হতো। তারপরে কিন্তু সেখান থেকে সে 215 রান করেছে। তো তারপরে অনেক ব্যাটসম্যান, লাহিরু থিরিমানেকে আপনি দেখেন দুটো ম্যাচে, বাংলাদেশের ম্যাচেও এবং হ্যাঁ, পরের ম্যাচেও দুটো ম্যাচেই তার ক্যাচ ড্রপ হয়েছে অ্যান্ড হি ওয়েন্ট অন টু স্কোর 50 অ্যান্ড দেন 100। এটা হচ্ছে, বললাম তো যে ম্যাচিউরিটি, তারপরে টোটাল যে আপনার ওটাকে কি বলে, মানে আপনি যে সিজনড ক্রিকেটার, এটার হচ্ছে ওদের আমাদের সমস্যাটা ওইখানেই যে আমরা কনসিস্টেন্ট না, আমরা এটার অ্যাডভান্টেজটা নিতে পারি না। যে কথাটা যিনি প্রশ্ন করেছেন তিনি বললেন, আসলেই আমরা নিতে পারি না। এবং নেওয়ার মানে যেখানে এখন ব্যাটসম্যানরা 300-350 রান পার করে দিচ্ছেন এই বিশ্বকাপে, বাংলাদেশ দলের হাইস্ট স্কোরারের রান হচ্ছে আপনার 109 রান এই পর্যন্ত করা সাকিব আল হাসানের। তো এইটা হচ্ছে আমাদের অবস্থা আর কি। ব্যাটিং আমাদের খুবই দুর্বল। এটা শুধুমাত্র ক্যাচ ড্রপের জন্য না, ব্যাটিং ওভারঅল ব্যাটিংই আমাদের খুব দুর্বল। শুধু মুশফিক আর সাকিবের উপরে একটু ডিপেন্ড করা যায়, বাকি কারো উপরে না। তামিম ইকবাল ওয়ান আফটার ওয়ান ম্যাচ উনি ফ্লপ করে যাচ্ছেন, কিন্তু তাকে চেঞ্জও করা হচ্ছে না, বা তার অর্ডারও চেঞ্জ করে দেওয়া হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে বিদেশে কোনো দলে কোনো প্লেয়ার ওপেনিংয়ে খারাপ করলে তাকে ডাউন দ্য অর্ডার নিয়ে আসা হয় কিছুদিনের জন্য, আবার ব্যাক করা হয়। তামিমকে এইভাবে একটা এক্সপেরিমেন্ট করা যেতেই পারে, কারণ তামিম প্রথম ওপেনিংয়ে এখন মোটেও ভালো করছে না। এবং গত ম্যাচে তামিমের ওই সেকেন্ড বলে বোল্ড হয়ে যাওয়াটা কিন্তু বাংলাদেশ টিমের মরালকে অনেকখানি এফেক্ট করেছে, যে কারণে আলটিমেটলি ওপেনার আউট হয়ে গেলে টিম কিন্তু এমনি গুটিয়ে যায়, এবং সেখানে আবার বাংলাদেশ টিম যেখানে যারা সবসময় নার্ভাস থাকে। তো আমার আর কিছু বলার নেই, আমি বলে দিলাম। জামিল ভাইয়ের কি মনে হচ্ছে যে আসলে যে ক্যাচ মিস এবং কোচ নিয়ে যে প্রশ্ন করলেন দর্শক, আপনার মতামতটা আমরা জানতে চাই। আসলে দেখেন, একটা জিনিস কি, আমাদের সাথে শ্রীলঙ্কার কিন্তু কাগজে একটা জিনিস মাথায় রাখতে হবে, সহযোগী দেশগুলো ছাড়া আর জিম্বাবুয়ে ছাড়া আমার বাকিরা সবাই কিন্তু আমাদের থেকে অনেক অনেক এগিয়ে। এখন এদের বিপক্ষে যদি আপনাকে জিততে হয়, তাহলে কিন্তু এই সুযোগগুলোকে আপনার কাজে লাগাতে হবে। আপনি যদি 99-এর ওয়ার্ল্ড কাপে ফিরে যান, পাকিস্তানের সঙ্গে আমরা যে ম্যাচটা জিতেছিলাম, একটা সুযোগও কিন্তু বাংলাদেশ মিস করেনি। ক্যাচ বলেন, রান আউট বলেন, প্রত্যেকটাই অবিশ্বাস্য ভাবে তারা কিন্তু পারফর্ম করেছে বলেই কিন্তু ম্যাচটা জিতেছিল। সুতরাং আমাদের যদি এই দলগুলোর সঙ্গে জিততে হয়, তাহলে এই ধরনের ক্যাচ মিস করার তো প্রশ্নই ওঠে না, বরঞ্চ হাফ চান্সগুলোকে
আমাদের কাজে লাগাতে হবে, রান আউট কাজে লাগাতে হবে, স্ট্যাম্পিং কাজে লাগাতে হবে। ওদিন আমরা দেখলাম যে একটা সহজ স্ট্যাম্পিং মিস করেছে, আমরা সহজ রান আউট মিস করতে দেখেছি, সহজ ক্যাচ ফেলতে দেখেছি। এগুলো যদি আপনি বড় দলের এগেনস্টে করেন তাহলে আপনার স্ট্রেন্থটা তো আপনাকে বুঝতে হবে, আপনি ব্যাটিং এ কতখানি আপনি চেস এবং করতে পারবেন। একইভাবে ব্যাটিং এও আসলে কোনো সুযোগ হ্যাঁ, পেলে আপনি সেটাকে যদি বড় তাকে স্কোর করা। 350 পৌনে 400 করতে দেন তাহলে আপনার স্ট্রেংথ কিন্তু নাই যে আপনি সেই 350 পৌনে 400 রান চেস করে আপনি ম্যাচ জিতে বের করে আনবেন। সুতরাং আপনার চেষ্টা থাকবে প্রতিপক্ষ যদি আগে ব্যাটিং করে তাহলে অবশ্যই যেন 300-র নিচে তাদেরকে রাখা যায়, কারণ 300-র উপরে চেস করে ম্যাচ আমরা এখনো জিতি সেটা নাই। মানসিকভাবে একটা চাপ। আর যেটা হোয়াইটমোর, আমি মনে করি যে ওই সময় হোয়াইটমোর ফ্রি ছিল, একবার আমাদের সাথে কাজ করে গেছে। এটা বিসিবির উপর ডিপেন্ড করে, না, তারা কিন্তু- হয়তো ভেবেছে যে নতুন কাউকে দিয়ে এই দায়িত্বটা পালন করতে হোয়াইটমোরকে হয়তো তারা দিতে চায়নি। না, না। এটা সম্পূর্ণভাবে বিসিবির উপর ডিপেন্ড না, করে। ওয়াটফোর্ড তো এখন জিম্বাবুয়ের কোচ, তাকে কিভাবে নেবে? না, ওয়াটফোর্ড সে আগে তখন ফ্রি ছিল যখন বাংলাদেশে এসেছিল, হ্যাঁ। এই যে সেই প্রেক্ষিতেই- টি-20 ওয়ার্ল্ড কাপের আচ্ছা। সময় ওই কনটেক্সটে বলেছে আসলে ভদ্রলোক, ওয়াটফোর্ড উনি তখন ফ্রি ছিলেন। বাংলাদেশকে কিছু দিতে পারে নাই। বাংলাদেশ উনি যখন কোচ ছিলেন উনি শ্রীলঙ্কাকে যতটুকু দিয়েছেন তার সিকিভাগ বাংলাদেশকে দিতে পারেনি। এবং ওয়াটফোর্ডের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় কাটিয়েছি, পাকিস্তান ট্যুরে, বিভিন্ন ট্যুরে বাংলাদেশে বিভিন্ন সময়। তো ওনাকে আমি দেখতাম যে উনি কিন্তু কখনোই আমাদের টিমের প্রতি খুব একটা ওনার দরদ বা মায়া এটা কখনোই ছিল না। এটা আমি একদম শতভাগ নিশ্চিত হয়ে কথাটা বলছি, কারণ উনি আমার সাথে এই বিষয়গুলি শেয়ার করেছেন। আসলে রেজওয়ান, ব্যাপারটা কি, আমাদের যে মার্সেনারি একদম হ্যাঁ, পুরোপুরি। আমাদের কিন্তু অনেক ভালো ভালো কোচ এসেছিলেন, কিন্তু আমরা কিন্তু আসলে ধরে রাখতে পারিনি। যেমন স্টুয়ার্ট লকে হারানোটা ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় লস। আমরা যদি ওকে 2-3 বছর আমাদের সঙ্গে রাখতে পারতাম কোনোভাবে, তাহলে বাংলাদেশ কুড হ্যাভ বিন এ ডিফারেন্ট টিম। বাট আমাদের ব্যাড লাক, আমরা তাকে ধরে রাখতে পারিনি। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নেব। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যাঁ, আমি সৌরভ সামদার বলছি চট্টগ্রাম থেকে। জি। হ্যাঁ, যে আজকে যে নিষিদ্ধ করা হলো ডিসিপ্লিন ভঙ্গ করার কারণে, আমরা যেটা পত্রপত্রিকা জানতে পেরেছি যে ম্যানেজার আছে কাজী মোহাম্মদ সুজন, তিনিও ডিসিপ্লিন ভঙ্গ করেছেন। তো তিনি একজন ম্যানেজার হয়ে বিশ্বকাপের মতো একটা বড় আসরে কিভাবে ডিসিপ্লিন ভঙ্গ করে? এক্ষেত্রে কি একজন ম্যানেজারের যে পেশাদারিত্বের পরিচয় কি পাওয়া যায়? আর 2 নম্বর কথা হচ্ছে, আমরা দেখেছি আয়ারল্যান্ডের খেলাটা, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের খেলাটার মধ্যে আয়ারল্যান্ড 300+ রান চেস করে জিতেছে, কিন্তু বাংলাদেশের সাথে যে শ্রীলঙ্কার খেলাটা হলো তা তা দেখা গেল যে বাংলাদেশ মানে মাঠে নামার আগে হেরে গেছে, এত রান দেখে মাঠে নামার আগে হেরে গেছে। তো এখানে কি বাংলাদেশের বড় রান চেস করে বা বড় দলের সাথে কি রান চেস করার কি অদক্ষতাটা কি প্রকাশ পায় না? এক্ষেত্রে কি কোচ বা ম্যানেজমেন্ট কি কিছু মানে তারা কি এ বিষয়ে কাজ করছে না? এ বিষয়ে ধন্যবাদ আপনাকে। আমরা অনেকগুলো প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আমরা শেষটা নিয়ে কথা বলবো। শৃঙ্খলা ভঙ্গের একটা প্রশ্ন তিনি তুলেছেন। আসলে বিশ্বকাপ কিংবা বড় কোনো আসর হলে এরকম কথা বারবারই আসে। এবার আসলে বেশ কয়েকটা ইস্যুতে এবারও আলোচনায় এসেছে। দুজনের আসলে মতামতটা আমরা জানতে চাই যে আসলে কি করা যেতে পারে কিংবা যেতে পারতো। আসলে শৃঙ্খলার ব্যাপারটা কিন্তু সবখানে বলা থাকে, কে কি করতে পারবে, কে কি করতে পারবে না। আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, ইটস এ প্রফেশনাল টিম। এটা আমরা কিন্তু আগের মতো আর অ্যামেচার ক্রিকেটার নই। সুতরাং প্রফেশনাল ক্রিকেটার মানে হচ্ছে আপনাকে কি করতে পারবেন, কি করতে পারবেন না, একটা কন্ট্রাক্টে কিন্তু আপনাকে সই করতে হয়। সেই কন্ট্রাক্টে কিন্তু এভরিথিং বলা থাকে। ঠিক ম্যানেজারকেও কিন্তু হতে পারেন আপনি বোর্ড ডাইরেক্টর, বাট আপনি কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন একজন ম্যানেজার হিসাবে। সুতরাং ম্যানেজারও কিন্তু তার কোড অফ কন্ডাক্টও কিন্তু থাকে, সে কি করতে পারবে, কি করতে পারবে না। সুতরাং এগুলো নিয়ে কিন্তু বারবার আলোচনার কিছু নেই। আমি একটা জিনিস বুঝি না যে বারবারই বাংলাদেশের এই ডিসিপ্লিনারি জিনিসপত্র নিয়ে এত বেশি কেন আলোচনা হচ্ছে। আমরা কি জিনিসগুলো জানি না যে আমাদের কি রোল, আমরা কি করতে পারবো অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, আমরা কি কি আমাদের করণীয় সেগুলো কি আমরা জানি না? আমাদের ম্যানেজারও কি জানে না? আমাদের টিম ম্যানেজমেন্টও কি জানে না? কারণ প্রত্যেকটা ট্যুরেই আমরা দেখছি একই রকম ঘটনা প্রায় নিয়মিতই ঘটছে। সুতরাং এগুলো যদি বন্ধ করতে হয়, আমি এর আগেও আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম আমাদের সময় আমরা একটা গেম এডুকেশন ডিপার্টমেন্ট খুলেছিলাম। এটা কিন্তু গেম এডুকেশন ডিপার্টমেন্টের কাজ যে তাদেরকে কিভাবে এই ডিসিপ্লিনগুলো শিখাবে, কিভাবে তারা কাজ করবে, কিভাবে তাদের অন অ্যান্ড অফ দ্য ফিল্ড আচরণগুলো কিরকম হবে, ম্যানেজারের রোলটা কি হবে, কোচ এবং অন্যান্যদের রোলটা কি হবে, এভরিথিং কিন্তু পরিষ্কার বলা থাকে। এখন এই জিনিসগুলা আমার তো মনে হচ্ছে যে এখন খেলোয়াড় যে অবস্থা দাঁড়িয়েছে তাতে খেলোয়াড়দেরকে নিয়ে ক্লাস করতে হবে, এইসব ব্যাপারে ম্যানেজারদেরকে নিয়ে ক্লাস করতে হবে। এইটা ছাড়া তার উপায় দেখছি না আমি। এখানে আরো একটা বিষয় যে যেই কারণ দেখিয়ে খালেদ মাহমুদ সুজন
আলামিনকে বহিষ্কার করলেন, এসিইউ কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগই আনে নাই, শুধু একটা অভিযোগ এনেছিল যে উনি 1 ঘন্টা দেরি করে হোটেলে ফিরেছেন। আমি যতদূর জেনেছি আমার সোর্সের মাধ্যমে, যে ওই দিন তো খালিদ মাহমুদ সুজন হোটেলেই ছিলেন না, রাতে নাকি এক আত্মীয়র বাসায় ছিলেন, কিন্তু এসে তিনি একটা বিশাল ভূমিকা দেখালেন, যে তিনি এবং বক্তব্য দিলেন মিডিয়ার কাছে যে তাকে ডিসিপ্লিন ভঙ্গের দায় করা হলো। উনিও তো ডিসিপ্লিন ভাঙলেন এবং উনি বললেন যে খেলোয়াড়দের ডিসিপ্লিন আর ম্যানেজমেন্টের ডিসিপ্লিন নাকি এক না, একটা টিমের ডিসিপ্লিন এক। এক্স্যাক্টলি। এখানে খেলোয়াড় আর ম্যানেজমেন্ট বলে কিছু না, একটা টিমের ডিসিপ্লিন কিন্তু এক। তো ইফ পাকিস্তান ক্যান সেন্ড ব্যাক মইন ব্যাক, ইফ বাংলাদেশ হ্যাড দি গাট এর আগে যে টু সেন্ড ব্যাক আলামিন, ওয়াই নট সুজন? কারণ সুজনের প্রতি আমি যতদূর জানি যে খেলোয়াড়রাও খুব একটা সন্তুষ্ট না এই আলামিন কেসেই, আলামিনের ইস্যুতেই খেলোয়াড়রাও খুব একটা সন্তুষ্ট না। তো দলের মনোবলের স্বার্থেই আমার মনে হয় অবিলম্বে খালেদ মাহমুদ সুজনকে প্রত্যাহার করে নিয়ে আসা উচিত। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব এবং বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আসার পর। বিএসবি ক্যামব্রিয়ান বিয়ন্ড দ্য গ্যালারিতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিএসবি ক্যামব্রিয়ান বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। আজ একটি ম্যাচ মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ড। আমাদের সঙ্গে বিশ্বকাপ নিয়ে কথা বলতে আছেন অভিনেতা এবং সাবেক ক্রীড়া সাংবাদিক হাসান মাসুদ, এবং আছেন ক্রীড়া সংগঠক ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। আপনারাও চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে, ফোন করুন 0281703005 এই নম্বরে। বিরতির আগে আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলছিলাম এবং বাংলাদেশ দলের শৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম। এই শৃঙ্খলা ভঙ্গ কিংবা এইসব গুঞ্জন গুজব এগুলো কি আসলে ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? আরো 3টি ম্যাচ বাংলাদেশের রয়েছে, জামিল ভাই কি মনে করছেন? অবশ্যই এই ধরনের জিনিস তো, যেটা হাসান বলল যে প্লেয়ারদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে যে কেন আলামিনকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। তারপরে এই সুজনের এই যে জিনিসটা ক্যাসিনোতে ক্যাসিনোতে যাওয়ার এই ব্যাপার